ইতিহাসের চ্যাপ্টার 6 এখন আমরা শুরু করব। চ্যাপ্টারটা হচ্ছে জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ। জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ। তো দেখো, জাতীয়তাবাদ এই কথাটার মানেটা আমাদের আগে বুঝতে হবে। জাতীয়তাবাদ, তো দেখো জাতীয়তাবাদ হচ্ছে দেশের প্রতি ভালোবাসা, যাকে বলা হয় জাতীয়তাবাদ, বা একটা ঐক্যবোধ, দেশের সমস্ত মানুষের মধ্যে একটা ঐক্যবোধ, যে আমরা বিভিন্ন ধর্ম বর্ণের সব মানুষ একটা ঐক্যবদ্ধভাবে থাকার যে চিন্তা ভাবনা, আর পরাধীন দেশকে স্বাধীন করার যে একটা চিন্তা ভাবনা, এই সবকিছু নিয়েই হচ্ছে জাতীয়তাবাদ। তাহলে কি দেশের প্রতি ভালোবাসা, দেশের প্রতি একটা সমস্ত মানুষের মধ্যে একটা ঐক্যবোধ, যে সমস্ত মানুষই একই দেশের মানুষ, ঐক্যবোধ একটা, এবং পরাধীন দেশকে স্বাধীন করার একটা চিন্তা ভাবনা, এই ব্যাপারটাকে একসঙ্গে বলা হচ্ছে জাতীয়তাবোধ। তো এই চ্যাপ্টারে আমরা এই জাতীয়তাবোধ অর্থাৎ এই দেশের প্রতি ভালোবাসা এবং পরাধীন দেশকে স্বাধীন করার যে একটা যাত্রা, সেটার একটা নতুন দিক এখান থেকে স্টার্ট হবে এই চ্যাপ্টার থেকে। এর আগে আমরা পড়েছি সিপাহী বিদ্রোহ পর্যন্ত, যেখানেও আমরা দেখেছি একটা পুরো ভারতবর্ষ জুড়ে একটা বিদ্রোহ হয়েছিল। তার পরবর্তী অংশ থেকে এখানে স্টার্ট হবে এবং এখান থেকে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হবে, ভারতের স্বাধীনতা আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, এবং সেই সঙ্গে ভারতের রাজনীতির একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। এখান থেকেই ভারতের যে রাজনীতি, এখন যে ভারতের একটা রাজনীতি মানে একটা বিশাল ব্যাপার একটা, তো সেই রাজনীতির সূচনাটা কিন্তু এইখান থেকেই হয়েছে, এই সময় থেকে, এই সিপাহী বিদ্রোহের পর থেকে, অর্থাৎ 1857 সালের পর থেকে। তো এই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা হবে। আচ্ছা, তো প্রথম যে টপিকটা এই চ্যাপ্টারে আলোচনা হবে সেটা হচ্ছে সভা সমিতির যুগ। সভা সমিতির যুগ, তো কি সভা সমিতির যুগ? যদিও এর সঙ্গে রিলেটেড নয়, তবুও একটা এক্সাম্পল হিসেবে বলছি। তোমরা বাংলায় নাটোরের কথা গল্পে প্রভিন্সিয়াল কনফারেন্সের কথা পড়লে, যেটা একটা সভা, যেখানে কি হচ্ছে, আলোচনা হচ্ছে কোন একটা বিষয় নিয়ে। তো এই সময় অর্থাৎ এই 1857 পর থেকে 1857 পর থেকে 1885 1885 খ্রিস্টাব্দে ভারতের সব থেকে বড় রাজনৈতিক দল জাতীয় কংগ্রেস, এটা প্রতিষ্ঠা হয়। ঠিক তার আগের সময়টা 1857 থেকে 1885, এই সময়ের মধ্যে ভারতে, বলছি এই সময়ের মধ্যে 1857 থেকে 1885 মধ্যে এই সময়টায় ভারতে বিভিন্ন জায়গায়, বিশেষ করে যেগুলো বড় শহর, সেগুলোতে বিভিন্ন সভা সমিতি হয়। সভা সমিতি মানে যেখানে বিভিন্ন রকম বিষয়ের উপর আলোচনা হবে, এবং মূল বিষয়টা কি, এই দেশের বিভিন্ন সমস্যা, স্বাধীনতার ব্যাপার, ইংরেজদের বিভিন্ন খারাপ কাজ, এইসব নিয়ে আলোচনা হবে। তো এই যে সময়টায় ভারতের বিভিন্ন জায়গায় প্রচুর সভা সমিতি হয়েছে এই সময়টার মধ্যে, 1857 থেকে এই 1885 মধ্যে এই সময়টায়। এই জন্য এই সময়টাকে বলা হচ্ছে সভা সমিতির যুগ। বোঝা গেল? তাহলে কি 1857 থেকে মানে সিপাহী বিদ্রোহের পর থেকে 1885 অর্থাৎ জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার আগে, এই সময়টাই ভারতবর্ষের বিভিন্ন অংশে বিভিন্ন সভা সমিতি অনুষ্ঠিত হয়েছে বা সভা সমিতি হয়েছে। এই জন্য এই সময়টাকে বলা হয় সভা সমিতির যুগ। এবার তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ সভা সমিতি সম্পর্কে এখানে আমরা আলোচনা করব, যে এই সময় কি কি সভা সমিতি গুরুত্বপূর্ণ হয়েছিল। তো এখানে কিছু সভা সমিতির তালিকা দেওয়া রয়েছে। তো দেখো, প্রথম যে সভা সমিতিটা হয়েছে সেটা হচ্ছে বঙ্গভাষা প্রকাশিকা সভা। বঙ্গভাষা প্রকাশিকা সভা, যেটা হয়েছে 1836 খ্রিস্টাব্দে। এগুলো বিভিন্ন শর্ট প্রশ্নে অনেক সময় দেয় কোন সভাটা কত খ্রিস্টাব্দে হয়েছে। তাহলে বঙ্গভাষা প্রকাশিকা সভা যেটা হয়েছে 1836 খ্রিস্টাব্দে। দ্বিতীয় হচ্ছে জমিদার সভা, এটা মূলত জমিদাররা করেছিল তাদের বিভিন্ন সমস্যা নিয়ে। জমিদারদের তো বিভিন্ন সমস্যা ছিল ইংরেজদের বিরুদ্ধে, তো সেই সমস্যা নিয়ে এটা হয়েছিল, সেগুলোর বিরুদ্ধে। এটাই হচ্ছে ভারতের প্রথম রাজনৈতিক সমিতি। তাহলে ভারতের প্রথম রাজনৈতিক সমিতি হচ্ছে জমিদার সভা। এটা একটা শর্ট প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট, যে ভারতের প্রথম রাজনৈতিক সমিতি কি? ঠিক আছে, ভারতের প্রথম রাজনৈতিক সভা বা সমিতি কি হবে? জমিদার সভা, যেটা হয়েছিল 1838 খ্রিস্টাব্দে। ঠিক আছে, পরবর্তী দেখো
জাতীয় মেলা বা হিন্দু মেলা, এটা একটা সভা সমিতি, যেটা তো প্রতিষ্ঠা করেছিলেন নবগোপাল মিত্র। কত খ্রিস্টাব্দে? 1867 খ্রিস্টাব্দে। তাহলে জাতীয় মেলা প্রতিষ্ঠাতা হচ্ছে নবগোপাল মিত্র 1867 খ্রিস্টাব্দে। পরবর্তী হচ্ছে ইন্ডিয়ান লীগ, এটা একটা সভা, যেটা প্রতিষ্ঠা করেছিলেন শিশির কুমার ঘোষ 1875 খ্রিস্টাব্দে। ঠিক আছে। আর 5 নম্বর হচ্ছে ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, যেটার প্রতিষ্ঠাতা ছিলেন দুজন, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আর আনন্দমোহন বসু। আর প্রতিষ্ঠা হয়েছে 1876 খ্রিস্টাব্দে। তাহলে এখানে বেশ কিছু নাম আছে, এগুলো তোমাদের একটু মনে রাখতে হবে, নামটা আর কে প্রতিষ্ঠা করেছেন আর সাল, এই কটা। ঠিক আছে, এগুলো নোটে দেওয়া আছে। আচ্ছা, এইবার দেখো এই সময় এই 1875 সিপাহী বিদ্রোহের পর বেশ কয়েকটা বিল বা বেশ কয়েকটা আইন চালু হয়েছিল, যেটা ইংরেজরা চালু করেছিল। আচ্ছা, তো এই সময় বেশ কিছু বিল বা আইন ইংরেজরা নিয়ে এসেছিল ভারতে। কিছু কিছু ভালো ছিল, আবার কিছু ভালো ছিল না, খারাপ ছিল, এরকম ভারতীয়দের জন্য কিছু ভালো ছিল, আবার কিছু খারাপ ছিল। তো একটা বিল যেটা হচ্ছে ইলবার্ট বিল, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিল ভারতীয়দের জন্য। তো দেখো কি ইলবার্ট বিল, তো এটা চালু হয়েছিল 1883 খ্রিস্টাব্দে। তো কি দেখো ইলবার্ট, আগে কি নিয়ে হয়েছিল সেটা বলি। ভারতীয় বিচারকরা, ভারতীয় যারা বিচারক বা জাজ, আদালতের যারা জাজ, তারা কোনো ইউরোপীয়দের বিচার করতে পারতো না, তাদের অধিকার ছিল না, মানে ইংরেজদের তারা বিচার করতে পারতো না। সেটা একটা খারাপ বিষয়, বিচারকরা তো সবাইকে বিচার করার অধিকার আছে। এই এক ব্যাপারটাই এখানে পরিবর্তন হয়। কি হয় দেখো, সেই সময় গভর্নর জেনারেল ছিলেন, মানে 1883 বা এর আগে ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড রিপন। লর্ড রিপন ছিলেন ভারতের গভর্নর জেনারেল। গভর্নর জেনারেল বলতে পারো তিনি ভারতের সেই সময়কার একটা গুরুত্বপূর্ণ পদে ছিলেন এবং ভারতের সমস্ত আইন শৃঙ্খলার দায়িত্বটা তার উপরই থাকতো। তো গভর্নর জেনারেল ছিলেন লর্ড রিপন। আর তার আইন সচিব, আইন সচিব মানে হচ্ছে যে আইনের বিভিন্ন বিষয় নিয়ে সে তাকে পরামর্শ দেয়, বিভিন্ন আইন সংক্রান্ত কাজকর্ম করে, তিনি হচ্ছেন ইলবার্ট। তাহলে গভর্নর জেনারেল হচ্ছেন লর্ড রিপন সেই সময়, আর তার আইন সচিব, আইন সচিব মানে কি, যিনি আইন সংক্রান্ত বিভিন্ন কাজকর্ম করেন, পরামর্শ দেন গভর্নর জেনারেলকে, তিনি হচ্ছেন ইলবার্ট। তো ইলবার্ট এই বিলটা পাস করেছিলেন, সেই জন্যই বিলটার নাম ইলবার্ট বিল। তো এখানে কি বলা হয়, এখানে বলা হয় যে ভারতীয় বিচারকরা এবার থেকে যে কোনো ইউরোপীয় বা ইংরেজদের বিচার করতে পারবে। এইটাই হচ্ছে ইলবার্ট বিল, মানে ইলবার্ট বিল এটাই বলা হয়, যেটা কিন্তু ভালো একটা, মানে ভারতীয়দের জন্য একটা ভালো বিল ছিল, যে এবার থেকে এতদিন পর্যন্ত ইউরোপীয়রাই শুধু ইউরোপীয়দের বিচার করতো, তাহলে কি হতো, তারা অনেক সময় পক্ষপাতিত্ব করতো, মানে ইংরেজদেরকে অনেক সময় শাস্তি করলেও তাদেরকে সেরকম শাস্তি দেওয়া হতো না। কিন্তু এখন থেকে তাদের একটা এটা দেওয়া হয়, ভারতীয় বিচারকদের এই অধিকারটা দেওয়া হয়। এবার ভারতীয়দের জন্য এটা ভালো, কিন্তু ইংরেজদের জন্য তো এটা ভালো ছিল না। তো ফলত কি হয়, ইংরেজরা এর বিরোধিতা করে, এই বিলটার বিরোধিতা করে। তো বিরোধিতা করার জন্য এতটাই প্রোটেস্ট করে ইংরেজরা যে এই বিলটাকে তুলে নিতে হয়, যে এই ইলবার্ট বিল তুলে নেওয়া হয়। তারপর আবার ভারত সভা, মানে এই আগে যে সভাটা আমরা দেখলাম ভারত সভা, ওই সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তৈরি করেছিলেন, ওই লাস্টে দেখালাম। তো ভারত সভা আবার এই বিলটার পক্ষে আবার প্রতিবাদ করে, যে না, এটা আমাদের দেশে এটা আনতেই হবে, কারণ ভারতীয় বিচারকদেরকে সেই অধিকারটা দেওয়া উচিত। তো ভারত সভা আবার তার বিরুদ্ধে প্রোটেস্ট করে, যে না, বিলটা চালু করা হোক। ইংরেজরা বলছে যে না, হবে না, আর ভারতীয়রা, ভারত সভা বলছে চালু করতে হবে। তো এই নিয়ে একটা বিতর্ক তৈরি হয় এবং শেষ পর্যন্ত ভারতীয়দেরকে, ভারতীয় বিচারকদেরকে শর্ত সাপেক্ষে ইউরোপীয়দের বিচার করার অধিকার দেওয়া হয়েছিল। তাহলে এইটার এই যে বিতর্কটা হয়েছে, এটাকে বলা হচ্ছে ইলবার্ট বিল বিতর্ক। তাহলে ইলবার্ট বিল এবং সেই সংক্রান্ত যে বিতর্ক, কাদের মধ্যে, ইংরেজদের সঙ্গে ভারত সভার একটা বিতর্ক, যেটাকে বলা হচ্ছে ইলবার্ট বিল বিতর্ক। বোঝা গেল? আচ্ছা,
এবার বললাম কিছু ভালো আইনও চালু হয়েছিল, পাশাপাশি কিছু খারাপ আইনও চালু হয়েছিল, মানে ভারতীয়দের জন্য। তো এরকম আরো কিছু আইন যেটা ভারতীয়দের জন্য একটু খারাপ ছিল। তো কি কি দেখো, অনেক ইংরেজরাই চাইতো, অনেক ইংরেজ অফিসার বা অনেক ইংরেজ যারা উচ্চ পদস্থ ব্যক্তি ছিল তারা চাইতো যে ভারতীয়দের যে জাতীয়তাবাদী আন্দোলন, মানে এই যে দেশ স্বাধীন করার যে আন্দোলন, এইটা যাতে অতটা জোরালো না হয়, কমজোর হয়ে যায়। তো সেটা যারা চাইতো, এবং সেই জন্য তারা বিভিন্ন রকমের আইন কানুন চালু করেছিল। যেমন দেখো, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন। তো কি হয় দেখো, তখনকার দিনে তো সোশ্যাল মিডিয়া এসব ছিল না, তখনকার দিনে বিভিন্ন জায়গায় এরকম নাটক, থিয়েটার এগুলো হতো, এবং বিভিন্ন যেগুলো জাতীয়তাবাদী নাটক, মানে যেখানে যার মাধ্যমে দেশের দেশাত্মবোধক বা দেশের জন্য একটা জাতীয়তাবোধ গড়ে তোলার জন্য বলা হতো নাটকের মধ্যে দিয়ে। তো সেগুলো সাধারণ মানুষকে ইন্সপায়ার করতো দেশের জন্য লড়াই করার জন্য। যেমন এরকম নাটক ধরো, যেমন নীল দর্পণ নাটক ছিল, যেখানে কি করা হয়েছে যে নীলকরদের যে খারাপ দিকগুলো সেগুলো তুলে ধরা হয়েছিল। এরকম আরো অনেক নাটক এই সময় হতো যেগুলো ইংরেজদের খারাপ দিকগুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরতো। যেমন আমরা এখন কোন একটা দেশাত্মবোধক যদি সিনেমা দেখি, তাহলে কি হয়, আমাদের মধ্যে একটা ইন্সপিরেশন তৈরি হয় দেশের জন্য। তো সেই রকম এই নাটকগুলো দেখেও মানুষের মধ্যে হতো। তো ইংরেজরা কি করতো, যে এই ধরনের নাটক যাতে না হয় তার জন্য তারাই বিধিনিষেধ চালু করে। কি করে আইনটা হচ্ছে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন, যে এই ধরনের ইংরেজদের বিরুদ্ধে কোনো নাটক করা যাবে না। যেটা চালু হয়েছিল 1876 খ্রিস্টাব্দে, চালু করেছিলেন কে, লর্ড নর্থ ব্রুক। লর্ড নর্থ ব্রুক। কি করা হয়েছিল এখানে, জাতীয়তাবাদী ভাবধারার, জাতীয়তাবাদী মানে এই যে বললাম দেশের প্রতি যে ভালোবাসা, এটা জাতীয়তাবাদী ভাবধারার নাটকগুলির প্রচার ও অভিনয় বন্ধ করা। জাতীয়তাবাদী যে সমস্ত নাটকগুলো ছিল সেই নাটকগুলোর প্রচার এবং অভিনয় বন্ধ করা, এইটা এই আইনের মাধ্যমে হয়। তাহলে এর ফলে কি হবে, এই যে ভালো কাজগুলো হচ্ছিল নাটকের মাধ্যমে সেইগুলো বন্ধ হয়ে যাবে। এটা দ্বিতীয় হচ্ছে, এই আইনটা খুব খারাপ ছিল, দেশীয় মুদ্রণ আইন। কারণ তখন দেখো, এখন যেমন কোনো একটা ঘটনা খবর আমরা চট করে দেখে ফেলতে পারি, সোশ্যাল মিডিয়া বা টিভির খবরের মাধ্যমে দেখে ফেলতে পারি, কিন্তু তখন কোনো খবর দেখতে হলে মানুষকে সংবাদপত্র পড়তে হতো, নিউজ পেপার পড়তে হতো। এইবার এই নিউজ পেপারের খবরের কাগজের মাধ্যমে কোনো দেশের বিভিন্ন ঘটনাগুলো সাধারণ মানুষ জানতে পারতো। এইবার ইংরেজরা দেখছে যে অনেক নিউজ পেপার আছে যারা ইংরেজদের যে খারাপ কাজগুলো তারা লিখছে, সেগুলো সরাসরি লিখছে, তাহলে সাধারণ মানুষ জেনে যাচ্ছে, সেটা তো তাদের জন্য খারাপ। যেমন এখন অনেক মিডিয়া আছে যারা সরকারের পক্ষে কাজ করে, তারা সরকারের খারাপ কাজগুলো দেখায় না। বিভিন্ন আছে, যেমন ধরো এই যে নিট পরীক্ষার কেলেঙ্কারি, অনেক নিউজ চ্যানেলই দেখাবে না। তারপরে এই যে ইথানল মেশানো, এগুলো দেখাবে না। তো এই যে ব্যাপারগুলো, ঠিক তেমনই ইংরেজদের সময়ও তাই ছিল, যে তাদের যে খারাপ কাজগুলো সেইগুলো যে সমস্ত নিউজ পেপার তুলে ধরছিল, তারা যাতে সেগুলো তুলে না ধরে তার জন্য তারা বিধিনিষেধ চালু করে, যে ইংরেজদের বিরুদ্ধে কিছু লেখা যাবে না। তার জন্য তারা আইনও নিয়ে আসে। আইনটা হচ্ছে দেশীয় মুদ্রণ আইন, চালু হয় 1878 সালে। আচ্ছা, 1878 সালে চালু করেছিলেন কে, লর্ড লিটন। লর্ড লিটন। তো এই কি বলা হচ্ছে, কথা নয়, কি বলা হচ্ছে দেখো, দেশীয় ভাষায় প্রকাশিত সংবাদপত্রগুলি, দেশীয় ভাষায় প্রকাশিত সংবাদপত্রগুলি যাতে কোনো সরকার বিরোধী বক্তব্য প্রচার করতে না পারে, কোনো সরকার বিরোধী কিছু না বলতে পারে সংবাদপত্রে, আইন অমান্য করলে ছাপাখানা বাজেয়াপ্ত করার নিয়ম ছিল। মানে যদি তারা সরকারের বিরুদ্ধে অর্থাৎ ইংরেজদের বিরুদ্ধে কিছু লেখে, তাহলে তাদের ছাপাখানা বন্ধ করে দেওয়া হবে, মানে তাদের সেই নিউজ মানে কোম্পানিটাকে ব্যান্ড করে দেওয়া হবে। হ্যাঁ, তো এইটাই হচ্ছে দেশীয় মুদ্রণ আইন, যেটা চালু করেছিলেন লর্ড লিটন। এই যে লর্ড লিটন এটা চালু করেছিলেন। আরেকটা, আচ্ছা, লর্ড, বেশ দেখো, এবার দেখো পরবর্তী হচ্ছে আরেকটা আইন, যেটা হচ্ছে অস্ত্র আইন, যেটা 1878 সালে হয়েছে। এই দুটোই একই বছর হয়েছে, এটাও লর্ড লিটন চালু করেছিলেন। তো কি হয়, বিভিন্ন যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন, দেশের জন্য যারা লড়াই করতেন,
তারা বিভিন্ন অস্ত্রশস্ত্র নিজেদের কাছে রাখতেন। এইবার অনেক সময় সেগুলো কোনো লাইসেন্স থাকতো না, পারমিশন থাকতো না। এবার ইংরেজরা দেখে যে এটাতে তাদেরই আর কি ক্ষতি, ইংরেজদের সমস্যা, তো সেই কারণে বিনা পারমিশনে বা বিনা লাইসেন্সে কোনো অস্ত্র রাখা যাবে না, এটাই আইনের মাধ্যমে করা হয়। যে ভারতীয়দের ব্রিটিশ বিরোধী সশস্ত্র ক্রিয়াকলাপ ও আন্দোলন বন্ধ করার জন্য এটা করা হয়েছিল। ব্রিটিশ বিরোধী যে আন্দোলন সেটাকে কমানোর জন্য অস্ত্র রাখার যে ব্যাপারটা ছিল সেটা বন্ধ করা হয়, যে পারমিশন ছাড়া বা লাইসেন্স ছাড়া কোনো অস্ত্র রাখা যাবে না। আর লাইসেন্স তো দেওয়া হবে না কোনো কারণ ছাড়া, ফলত আর অস্ত্র রাখাও যাবে না। তো যাই হোক, তো এই আইনগুলো ইংরেজদের জন্য ভালো ছিল, কিন্তু ভারতের স্বাধীনতার জন্য এই আইনগুলো অতটা ভালো ছিল না বা খারাপ ছিল। বিশেষ করে এই আইনটা তো খুবই খারাপ ছিল। আচ্ছা, এইবার দেখো যেটা বলছিলাম, কথা নয়, এইবার দেখো যেটা বলছিলাম যে ওই সিপাহী বিদ্রোহের পর থেকে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার কথাটা বললাম। এইবার জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় থেকে আমরা বিষয়টা আলোচনা করব। দেখো এদিকে, তো জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা ভারতের স্বাধীনতা আন্দোলন এবং ভারতের রাজনীতির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয় 1885 খ্রিস্টাব্দে। কথা নয়, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয় 1885 খ্রিস্টাব্দে। এইদিকে দেখো, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয় 1885 খ্রিস্টাব্দে। তো এই জাতীয় কংগ্রেসের যে প্রথম সভা বা প্রথম যে অধিবেশন সেটা হয়েছিল বোম্বাই শহরে, এখন যেটা মুম্বাই। আমি কোনো কথা বলতে বলিনি কিন্তু। তো প্রথম অধিবেশন হয়েছিল বোম্বাই শহরে, আর বোম্বাই এখনকার যেটা মুম্বাই। আর এই সভায় সভাপতি হয়েছিলেন উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। তাহলে সভাপতি ছিলেন সভাপতি কে ছিলেন? উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, তো তাহলে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয় 1885 সালে, প্রথম অধিবেশন হয় বোম্বাইয়ে, আর সভাপতি ছিলেন উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। বেশ, এইবার এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পিছনে বেশ কিছু কারণ ছিল। এক তো ইংরেজদের এই সমস্ত খারাপ কাজকর্ম, এগুলো তো ছিলই। ভারতীয়দের মধ্যে একটা জাতীয়তাবোধ গড়ে উঠেছিল, এটাও একটা ব্যাপার, যে দেশের প্রতি একটা ভালোবাসা এবং দেশকে স্বাধীন করার একটা চাহিদা মানুষের মধ্যে ছিল। আর সেই সঙ্গে ইংরেজদেরও কিন্তু একটু ভূমিকা ছিল। তো কি ছিল? আচ্ছা, তো দেখো খুব ইম্পর্টেন্ট টপিক, আজকে কথা নয়। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পিছনে হিউমের ভূমিকা বা হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব কি? দেখো, তাহলে ভারতের কংগ্রেস প্রতিষ্ঠার পিছনে হিউমের ভূমিকা বা হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব। তো দেখো কি বিষয়টা, দেখো তো দেখো কি বলছে বিষয়টা, হিউমের অবদান কি ছিল আর হিউম ডাফরিন ষড়যন্ত্র বলছে কেন, কি ব্যাপারটা দেখো। তো হিউম ছিলেন একজন মানে অবসরপ্রাপ্ত সিভিল সার্ভেন্ট। সিভিল সার্ভেন্ট মানে বলতে পারো এখনকার যারা আইএস অফিসার সেই রকম সিভিল সার্ভেন্ট ছিলেন। এবার তিনি একটা বিষয় লক্ষ্য করেছিলেন, উপলব্ধি করেছিলেন, যে সিপাহী বিদ্রোহের পর মানুষের মধ্যে ব্রিটিশদের প্রতি একটা চরম ক্ষোভ তৈরি হয়েছিল বা একটা রাগ তৈরি হয়েছিল। এইবার এটা ধীরে ধীরে বাড়ছিল। এবার তিনি দেখেছিলেন যে যে কোনো মুহূর্তে কোনো বড় আন্দোলন হতে পারে,
পুরো ভারতবর্ষ জুড়ে, মানে সিপাহী বিদ্রোহ থেকেও বড় হয়তো কোনো আন্দোলন হতে পারে। আচ্ছা দেখো, তাহলে এই যে ভারতীয়দের মধ্যে সিপাহী বিদ্রোহের পর একটা ক্ষোভ বা রাগ তৈরি হয়েছিল ব্রিটিশদের বিরুদ্ধে, তিনি লক্ষ্য করেছিলেন যে এটা যদি কমানো না যায় তাহলে যে কোনো মুহূর্তে কোনো বড় আন্দোলন হতে পারে, এবং সেটা একটা ব্রিটিশদের জন্য একটা খারাপ ব্যাপার। তো যেমন ব্যাপারটা একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে যে অনেক দিন ধরে রাগ হচ্ছে দিয়ে ছেড়ে চলে গেল, ব্রেকআপ। তো ব্রেকআপ, তারপর ছেলে কাঁদছে, স্যাড সং আসছে, স্যাড সং, হ্যাঁ টুটা হুয়া গান হচ্ছে। তো বেশ, তো তার সেইটা হওয়ার আগে আসছে, তো সেটা হওয়ার আগে যদি কথা নয়, সেটা হওয়ার আগে যদি ব্যাপারটাকে ঠিক করে নেওয়া যায় মানে আলোচনার মাধ্যমে, তাহলে আর সেটা নাও হতে পারে, ছাড়াছাড়ি নাও হতে পারে, তাহলে কথা নয়। তাহলে এইখানে বেশ কথা নয়, তাহলে দেখো এখানে দেখো হিউম এইটাই উপলব্ধি করেছিলেন যে যদি এইটা মারাত্মক হওয়ার আগেই যদি আলোচনার মাধ্যমে বিষয়টাকে মিটিয়ে নেওয়া যায়, তাদের সমস্যাগুলোকে যদি মিটিয়ে নেওয়া যায়, তাহলে আর এত বড় আন্দোলন হবে না। তো সেই জন্য তিনি কি করলেন, তিনি দেখলেন যে ভারতের এমন একটা রাজনৈতিক দল যদি থাকে, বড় কোনো রাজনৈতিক দল, যাদের সঙ্গে ইংরেজদের একটা আলোচনা হবে এবং তাদের সমস্যাগুলো মিটিয়ে দেওয়ার চেষ্টা করা হবে, তাহলে কি হবে, এরকম বড় আন্দোলন হওয়ার সম্ভাবনা কমে যাবে। সেই জন্য হিউম মানে অবসরপ্রাপ্ত সিভিল সার্ভেন্ট হিউম সেই সময়কার বড়লাট মানে হচ্ছে ভাইসরয়, আমরা পড়েছি যে ভাইসরয় বলে একটা নতুন পদ চালু করা হয়, যিনি হচ্ছেন ভারতের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। তো লর্ড ডাফরিন কে একটা পরামর্শ দেন যে ভারতে একটা রাজনৈতিক প্রতিষ্ঠান তৈরি করার জন্য, এবং এই জন্যই হয়তো জাতীয় কংগ্রেস তৈরি হয়েছিল এটা বলা হয়। তবে এই যে বিষয়টা, এটা অনেকে সমালোচনা করেছেন যে যদি হ্যাঁ কিছুটা ইংরেজদের এটার প্রতি একটা আগ্রহ ছিল যে একটা জাতীয় কংগ্রেস তৈরি হোক, কিন্তু তার মানে এই নয় যে ওরা যদি সাপোর্ট না করতো তাহলে জাতীয় কংগ্রেস দলটা তৈরি হতো না। ভারতীয়দের মধ্যেও সেই সময় একটা বড় রাজনৈতিক দল তৈরি করার একটা প্রয়োজনীয়তা তারা অনুভব করেছিল। তো এই দুটোর জন্য তারা এইটা করেছিল। এইটাই হচ্ছে বিষয়, যেটাকে বলা হচ্ছে হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব, মানে যে এই কংগ্রেস প্রতিষ্ঠার পিছনে হিউম বা ডাফরিনের একটা চিন্তা ভাবনা ছিল বা তাদের একটা সাপোর্ট ছিল, এই ব্যাপারটাকে হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব বলা হচ্ছে। তবে এই ষড়যন্ত্রের ব্যাপারটা পুরোটা সঠিক নয়, এই সময় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পিছনে ভারতীয়দের একটা আগ্রহ ছিল। তো এই হচ্ছে ব্যাপার, যেটা হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব নামে পরিচিত আছে। আচ্ছা, এবার দেখো কংগ্রেস দলটা তৈরি হয় 1885 সালে। তার আগের ঘটনা তো আমরা দেখলাম যে হিউমের অবদান, এগুলো তো দেখলাম। এবার দেখো তাদের যে প্রথম 20 বছরের কাজ, তারা প্রথম 20 বছর কিভাবে রাজনৈতিক কাজকর্ম করেছিল, তো সেটাই বলছে জাতীয় কংগ্রেসের প্রথম দুই দশক। প্রথম 2 দশক মানে যে প্রথম 20 বছর, মানে 10 বছর আর 10 বছর, দুই দশক, যেটাকে বলা হচ্ছে নরমপন্থী। তো এই সময় যে সমস্ত কংগ্রেসের নেতারা ছিলেন বা যারা ছিলেন, তাদের যে আন্দোলনের পদ্ধতিটা ছিল সেটা কিন্তু সরাসরি ইংরেজদের বিরোধিতা করা নয় বা ইংরেজদের সঙ্গে সরাসরি লড়াইয়ে যাওয়া নয়। তাদের আন্দোলনের পদ্ধতি ছিল আলোচনার মাধ্যমে, আবেদন নিবেদনের মাধ্যমে, যে তারা সরাসরি ডাইরেক্ট তারা কোনো লড়াইয়ে যায়নি। তারা চেয়েছিল তাদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে, আবেদন নিবেদনের মাধ্যমে তাদের বিষয়বস্তুগুলোকে ইংরেজদের কাছে তুলে ধরা, তাদের সমস্যাগুলোকে ইংরেজদের কাছে তুলে ধরা, এইটাই ছিল তাদের পদ্ধতি। এবং এই জন্য এদেরকে বলা হচ্ছে নরমপন্থী। এরা যেহেতু সরাসরি কোনো লড়াইয়ের মধ্যে দিয়ে যায়নি, তাই এদেরকে বলা হচ্ছে নরমপন্থী। কয়েকজন নরমপন্থী নেতার নাম হচ্ছে উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় আর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, এনারা ছিলেন নরমপন্থী দলের নেতা। এবং 20 বছর এইভাবেই আলাপ আলোচনা,
এবং এই আবেদন নিবেদনের মাধ্যমে বিষয় কাজকর্মগুলো হয়েছিল। এর একটা কারণও আছে, কারণ দেখো প্রথম একটা বড় রাজনৈতিক দল তৈরি হচ্ছে ভারতে। এবার যদি তারা প্রথম থেকেই ব্রিটিশদের বিরোধিতা করতে যায় তাহলে তো ব্রিটিশরা সেই দলটাকেই বন্ধ করে দেবে। তাই তারা চেয়েছিল প্রথমে একটু ব্রিটিশদের একটু সহানুভূতি বা ব্রিটিশদের সঙ্গে একটু ভালো সম্পর্ক তৈরি করতে, তারপর তারা ধীরে ধীরে তাদের যে দাবিগুলো সেগুলো তুলে ধরবে। প্রথমেই তারা বিরোধিতা করলে হয়তো দলটা তৈরি হতো না, ইংরেজরা সেটা পারমিশনই দিত না, এই জন্য তারা প্রথম থেকেই বিরোধিতা করতে চায়নি। না, দলটা তৈরি হওয়ার যে পারমিশন। আচ্ছা, এবার দেখো এই যে কংগ্রেসের যে কাজকর্ম এটা কিভাবে হতো। দেখো কংগ্রেসের যে প্রথম এই যে 20 বছরের কাজকর্ম সেটা হতো বার্ষিক অধিবেশনের মাধ্যমে, মানে বছরের একটা নির্দিষ্ট সময়ে একটা অধিবেশন করা হতো। অধিবেশন মানে একটা আলোচনার একটা অনুষ্ঠান হতো। বিশেষ করে এটা মানে বেশিরভাগই হতো ডিসেম্বর মাসে, বছরের শেষের দিকে ডিসেম্বর মাসের একদম শেষ সপ্তাহে 3 দিন এটা হতো এই অধিবেশনটা, যেখানে বিভিন্ন সমস্যা বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করতো, বিভিন্ন নেতারা বক্তৃতা দিত, এগুলো হতো। এইবার যে বিষয়গুলো ওখানে আলোচনা করা হতো ওই অধিবেশন মানে এই আলোচনার অনুষ্ঠানে আলোচনা করা হতো, সেইগুলো বাস্তবায়িত করার জন্য আর সেরকম কোনো কাজ করা হতো না। মানে অনেক কিছু বলা হতো কিন্তু সেগুলো বাস্তবে করার মতো কিছু হতো না। অনেক সময় হয় না যে আমরা একটা কোনো মোটিভেশনাল কিছু দেখলাম, রিলস দেখলাম যে এবার থেকে একদম কাম ব্যাক হবে, পড়া হবে একদম 6 ঘন্টা করে, একদম রুটিন বানিয়ে নিলাম, দিয়ে ব্যাস পরের দিন আবার সেই রিলস দেখছি। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে এটাও ঠিক ওই রকম যে অধিবেশনে অনেক কিছু বলা হয় যে দেশের জন্য এইগুলো করা হবে, কিন্তু বাস্তবে সেগুলোকে করা হয় না, বাস্তবে তার জন্য কিছু পদক্ষেপ নেওয়া হয় না। সেই জন্য অনেকে এটা সমালোচনা করে বলেছেন যে 3 দিনের তামাশা, এটা 3 দিনের তামাশা। 3 দিন আসবে, বড় বড় নেতারা আলোচনা হবে, বড় বড় কথা হবে, ব্যাস হয়ে গেল, কাজের কাজ কিছু নেই। তো এইটাই ওই জন্য বলছে 3 দিনের তামাশা। 3 দিন না, সেকেন্ডের তামাশা, মাথায় ঢুকলে ফের বেরিয়ে যায়। আচ্ছা, এইবার দেখো এই 20 বছরে কংগ্রেসের যে নরমপন্থী নেতা 20 বছরে এই যে নরমপন্থী নেতারা তারা কি কাজ করেছিল বা তারা কি কি দাবি ইংরেজের কাছে তুলে ধরেছিল সেই বিষয়টা আমাদের একটু দেখতে হবে। তো এই যে প্রথম 20 বছরের যে নরমপন্থীদের যে দাবিগুলো ছিল সেগুলো এখানে দেওয়া রয়েছে। কি কি ছিল দেখো। প্রথম হচ্ছে সাংবিধানিক সংস্কার। তারা সংবিধানে কিছু কিছু সংস্কারের জন্য বলেছিল, যে সংবিধান বা আইন কানুন সংক্রান্ত কিছু সংস্কার। কি বলেছিল দেখো, যে আইনসভা মানে যেখানে আইন তৈরি করা হয় ভারতের জন্য, সেখানে ভারতীয় প্রতিনিধিদের সংখ্যা বৃদ্ধি করতে হবে। আইনসভাগুলোতে মানে ভারতের জন্য যেখানে আইন তৈরি হবে সেখানে ভারতীয় সদস্যদেরকে নিতে হবে এবং সেটা নির্বাচনের মাধ্যমে নিতে হবে, যে যাকে ইচ্ছা তাকে নয়, নির্বাচন ভোট হবে এবং তার মাধ্যমে নিতে হবে। হ্যাঁ, দ্বিতীয় হচ্ছে বাজেটের উপর আলোচনা করার অধিকার দাবি, মানে যে বাজেট তৈরি হয়, দেখবে এখনো হয়, দেখবে বাজেট হয়, সেখানে বিভিন্ন খাতে কত কি বরাদ্দ, শিক্ষাতে কত, স্বাস্থ্যতে কত, এগুলো করা হয়, সেখানে ভারতীয়দের আলোচনার অধিকার দেওয়ার দাবি করে। 2 নম্বর হচ্ছে প্রশাসনিক, আইন শৃঙ্খলা বা বিভিন্ন কাজকর্মের ক্ষেত্রে কি পরিবর্তন তারা চেয়েছিল। প্রথম কথা সিভিল সার্ভিস পরীক্ষা এখনো হয়, সেই সিভিল সার্ভিস পরীক্ষা যার মাধ্যমে আইএস আইপিএস এগুলো হয় সিভিল সার্ভিস। তো পরীক্ষা একই সাথে ইংল্যান্ড এবং ভারতে নেওয়ার দাবি। তখন যে সিভিল সার্ভিস পরীক্ষা সেটা ইংল্যান্ডে হতো, ভারতে হতো না। যদি কেউ দিতে চাইতো তাহলে তাকে ইংল্যান্ডে গিয়ে দিতে হতো। এবার সেটা প্রায় অসম্ভব ব্যাপার, কে ইংল্যান্ডে গিয়ে কে পরীক্ষা দিতে যাবে। হ্যাঁ, আর তো তারা দাবি করেছিল ইংল্যান্ডের পাশাপাশি ভারতেও যেন হয় ভারতীয়দের জন্য। আর একটা বিষয় তারা দাবি করেছিল, সিভিল সার্ভিসের পরীক্ষার যে বয়স সেটা 19 বছর ছিল, সেটা থেকে তারা বাড়ানোর জন্য বলেছিল, যে একটু বয়স বাড়ানোর জন্য বলেছিল, 23 বছর করেছিল। তো এই দুটো তারা দাবি করেছিল। আর তারা করেছিল শাসন বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা করা, যে যারা শাসন চালাবে, যে যেমন ধর পুলিশ শাসনের কাজ করে, তারাই কি বিচার করে?
তারা করে না। বিচারের জন্য আলাদা আদালত আছে, সেখানে হয়। তাহলে শাসন বিভাগ আর বিচার বিভাগকে আলাদা করতে হবে, এটা তারা দাবি জানিয়েছিল, তখন একসঙ্গেই হতো। 2 নম্বর হচ্ছে অর্থনৈতিক, তারা কিছু দাবি করেছিল। অর্থনৈতিক কি করেছে দেখো, ভারতের তৈরি কাপড়ের ওপর শুল্ক কমানো। ভারতের যে কাপড় তৈরি হতো তাদের কথা নয়, ভারতের যে কাপড় তৈরি হতো সেইটার যে ওপর প্রচুর শুল্ক বা ট্যাক্স দেওয়া হতো, যাতে করে ভারতের কাপড় বিক্রি না হয়, ইংরেজদের কাপড় বিক্রি হয়, সেটা কমাতে হবে। লবণের কর হ্রাস, লবণের উপর প্রচুর ট্যাক্স নেওয়া হতো, হ্যাঁ, তো লবণের উপর ট্যাক্স কমাতে হবে। আর কৃষকদের উপর খাজনা কমাতে হবে। এই 3টে দ্বারা অর্থনৈতিক দাবি করেছিল। প্রথমত হচ্ছে কাপড়ের উপর ট্যাক্স কমাতে হবে, 2 নম্বর লবণের উপর ট্যাক্স কমাতে হবে, আর কৃষকদের উপর খাজনা বা কর কমাতে হবে। এই 3টে অর্থনৈতিক দাবি করেছিল। সামরিক ব্যয়, ইংরেজরা ভারতের যে ট্যাক্স আদায় করতো তার একটা বড় অংশ তারা সেনাবাহিনীতে লাগিয়ে দিত, এবং সেই সেনাবাহিনী ভারতের জন্য যত না কাজ করতো, তাদের হয়ে বিভিন্ন দেশে যুদ্ধ করতে যেত অন্য জায়গায়, তো সেই জন্য তাদের প্রচুর টাকা ভারতের থেকে ব্যয় করতো তারা। তো ব্রিটিশ সেনাবাহিনীর পিছনে বিপুল অর্থ অপচয় বন্ধ করার একটা দাবি করেছিল, কারণ ভারতীয়দের টাকা তারা নিজেদের সেনাবাহিনীকে মজবুত করার জন্য ব্যবহার করতো, সেটা কম করতে বলছে। আর সেই অর্থ বাঁচিয়ে সেটাকে শিক্ষা খাতে, স্বাস্থ্যের মতো জনকল্যাণমূলক কাজে ব্যবহার করার দাবি করে। তো এটা একটা ভালো বিষয় যে সেনাবাহিনীর যেটা আমাদের ভারতীয়দের জন্য নয়, সেটা ইংরেজদের হয়ে কাজ করে, এবং জাতীয় কংগ্রেস, এবং তার বদলে সেই টাকা শিক্ষা এবং স্বাস্থ্যের বিভিন্ন কাজে লাগানো। আর হচ্ছে এই যে আবেদনগুলো বা এই যে বিষয়গুলো তারা বলেছে, এগুলো কিন্তু তারা কোনো লড়াই করে বা বিশাল আন্দোলন করে বলেনি, এগুলো তাদের বললামই তো যে তাদের পদ্ধতিটাই ছিল আবেদন নিবেদন আলোচনার মাধ্যমে। যে তারা কোনো চরমপন্থী পথ গ্রহণ করেনি, মানে চরম আন্দোলন বা এর বিরোধিতা এরকম কিছু নয়, সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং আইনি আন্দোলন, শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে করা। আবেদনপত্র, স্মারকলিপি এবং সবার মাধ্যমে দাবি উপস্থাপন করেছিল। তো এইভাবে তারা তাদের দাবিগুলো ব্রিটিশদের কাছে তুলে ধরেছিল। কিছু হয়তো কার্যকরী হয়েছিল, আবার অনেক হয়নি। আচ্ছা, পরবর্তী হচ্ছে অর্থনৈতিক জাতীয়তাবাদ। কি দেখো, যে ভারতের যে অর্থনীতি সেটা ইংরেজরা আসার পর ক্রমাগত খারাপ হয়ে পড়েছিল, মানে খুবই খারাপ অর্থনৈতিক অবস্থা হয়ে পড়েছিল, সেই ব্যাপারটা নিয়ে এটা আলোচনা করা হয়। কি বলছে দেখো, ভারতের আর্থিক দুরবস্থায়, ভারতের যে আর্থিক দুরবস্থা, খারাপ সময়, ব্রিটিশ শাসকের ভূমিকা নিয়ে নরমপন্থী নেতারা প্রকাশ্যে সমালোচনা করেছিলেন। এইটা কিন্তু তারা প্রকাশ্যে করেছিলেন যে ভারতের যে আর্থিক দুরবস্থা সেটা ইংরেজদের জন্যই হয়েছে, তারা আসার পরেই এত খারাপ অবস্থা হয়েছে, এত গরিব, এত লোক খেতে পাচ্ছে না, ইংরেজরা আসার জন্যই তারা সমালোচনা করেছে। এই প্রক্রিয়াকেই অর্থনৈতিক জাতীয়তাবাদ বলা হয়। মানে এই যে সমালোচনা করেছিল যে ভারতের অর্থনীতি খারাপ হয়েছে, এতে ইংরেজদেরই সব থেকে বড় অবদান রয়েছে বা তাদের জন্যই হয়েছে, এইটা নিয়ে তারা সমালোচনা করেছে। এটাকেই বলা হচ্ছে অর্থনৈতিক জাতীয়তাবাদ। ভারতের অর্থনীতি খারাপ হয়েছে কাদের জন্য? কাদের জন্য? ইংরেজদের জন্য। এইটা আলোচনাকেই বলা হচ্ছে অর্থনৈতিক জাতীয়তাবাদ। এইবার এই অর্থনৈতিক জাতীয়তাবাদের মূল বক্তব্য ছিল, তাদের যে মূল বক্তব্য, ভারত ব্রিটেনের কাঁচামাল যোগানের মূল উৎস। ভারত আগে যেখানে বিভিন্ন জিনিসপত্র গোটা পৃথিবীতে বিক্রি করতো, তারা এখন শুধুমাত্র ইংল্যান্ডকে কাঁচামাল দেয়, মানে পাট, তুলো, বিভিন্ন কৃষিজ বিভিন্ন জিনিসপত্র সেইগুলো পাঠায়, কোনো শিল্প কোনো কিছু পাঠানো তারা পারে না, তাহলে কাঁচামাল তারা পাঠায়। আর ব্রিটিশ পণ্য, ইংরেজ থেকে বিভিন্ন জিনিসপত্র এখানে এনে বিক্রি করা হয়, ফলে বাজার হিসাবে ব্যবহৃত হচ্ছে। তাহলে ভারত কি করছে? শুধুমাত্র কাঁচামাল পাঠাচ্ছে কোথায়? ইংল্যান্ডে, আর ইংল্যান্ডের তৈরি করা জিনিসগুলো এসে ভারতের বাজারে বিক্রি হচ্ছে। এইটাই ইংরেজরা আসার পর হয়েছে, যার ফলে ভারতের অর্থনীতি একেবারেই খারাপ হয়ে গিয়েছিল। এখনো দেখ, ভারত কিন্তু গোটা পৃথিবীকে এমন কিছু বিশেষ কিছু পাঠাতে বিক্রি করতে পারে না, সবকিছু ইম্পোর্ট করে। এক্সপোর্টিং এ কিন্তু ভারত অতটা এগিয়ে নেই, সেই কারণেই ভারতের অর্থনীতি খুব স্ট্রং নয়। যেগুলো উন্নত কান্ট্রি, আমেরিকা, রাশিয়া,
তারপর চীন, এদের তুলনায় ভারতীয় অনেক পিছিয়ে আছে। ভারত অনেক পিছিয়ে আছে, তার কারণ হচ্ছে আমরা এক্সপোর্ট কম করতে পারি, আমরা সব নিয়ে আসি বিদেশ থেকে। তো এটাই হচ্ছে সমস্যা। তো তখন তো আরোই ছিল, তখন তো কিছুই হতো না, শুধুমাত্র কাঁচামালই পাঠানো হতো। তো এই জন্য ভারতের অর্থনীতি খারাপ হয়ে পড়েছিল, এটাই হচ্ছে অর্থনৈতিক জাতীয়তাবাদ। বোঝা গেল?